তোমরা এই ক্লাস থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে হলে তোমাদেরকে আগের দিন যে ক্লাসটা নিছি এই ক্লাসটা অবশ্যই এই ক্লাসের পূর্বে দেখে নেবে। অর্থাৎ যেহেতু একই রিলেটেড ক্লাস, তো যখন ওই ক্লাসটা আমরা দেখে নেব তো তখন কি হবে যে এই ক্লাসটা পুরোপুরি তোমার বুঝে আসবে। আর যেহেতু মোটামুটি একই জিনিস, তোমার পরীক্ষা পর্যন্ত এই কথাটা মনে থাকবে। একই জিনিস উপস্থাপন ভিন্নভাবে, যেইভাবে তুমি জিনিসটা বুঝতে পারো গত দিনের জিনিসটা আজকে একটু হয়তো একটু অন্য আঙ্গিকে হইতে পারে। তোমার আজকের দিনটা তুমি সবচেয়ে বেশি ভালো বুঝলে, অনেকে আছে গত দিন সবচেয়ে বেশি ভালো বুঝলো। তো তুমি যেই আঙ্গিকে যেখান থেকে ভালো বুঝতে পারতেছো এইটা তুমি ধরে রাখলে এবং তোমরা ক্লাসগুলো নিয়মিত করতেছো, এটা সবচেয়ে বেশি জরুরি যে এটা ধারাবাহিকতা বজায় রাখা এবং ক্লাসের প্রত্যেকটা কথা খেয়াল রাখা। কোন ক্লাসের কোন কথা তোমার বোর্ড পরীক্ষায় কাজে লেগে যাবে তুমি জানো না। হয়তো একটা ক্লাস তুমি মিস করলে অথচ ওই ক্লাসের কথাগুলোই তোমার বোর্ড পরীক্ষায় কাজে লেগে গেছে। সবাই ছিল, তুমি ছিলে না, তো তুমি বঞ্চিত হলে। একটা জিনিস হলো যে নিজের সাথে প্রতারণা করে না, আল্লাহ তাআলা তার সহায় হন। তা এইটার জন্য হলো কি তুমি একটু মনোযোগী হবে এবং কথাগুলো যেগুলো প্রয়োজন নোট করে নেবে এবং এই কথাগুলো তুমি যেহেতু বারবার শুনতেছো তোমার দিলে গেঁথে যাবে যদি তুমি একটু রিভিশন দাও। এই জন্য ক্লাসের আগে একটু জিনিসগুলো রিভিশন দিবে। আমরা বি ভার্ব বলতে কোনগুলোকে বুঝি? সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ার এই কয়টা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, কিন্তু বি ভার্ব বলতে যেমন শ্যাল বি, উইল বি, এগুলোও বি ভার্ব। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, অর্থাৎ বিন যাদের সাথে আছে এই সবগুলোই কিন্তু বি ভার্ব। কেননা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, তাহলে এই পুরোটা হলো বি ভার্ব, এটা খেয়াল রাখবে। টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই টু হ্যাভ ভার্বের একটা নিয়ম আমরা আলোচনা করব। ভার্ব টু ডু এগুলো কি, যেমন ডু, ডাজ, ডিড। একটু কষ্ট করে আগে শিখে নেবে যে বি ভার্ব কোনগুলো, টু হ্যাভ ভার্ব কোনগুলো, তারপর ভার্ব টু ডু হলো ডু, ডাজ, ডিড। মডেল ভার্ব এবং সেমি মডেল ভার্ব, অনেকে তোমাদের প্রশ্ন থাকে যে মডেল ভার্ব কোনগুলো এবং সেমি মডেল ভার্ব কোনগুলো। এখন তোমরা দেখো এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই পর্যন্ত যে আমি দাগ দিলাম এগুলো সব হলো মডেল অক্সিলারি ভার্ব। এবং এরপর থেকে যেমন নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো সব হলো সেমি মডেল ভার্ব। তোমাকে এখানে একটু খেয়াল করতে হবে। দেখো তুমি কিন্তু এম, ইজ, আর এগুলো কিন্তু বি ভার্ব হিসাবে শিখে এসেছো, কিন্তু এইটার সাথে যখন টু থাকবে তখন এটা হয়ে যাবে সেমি মডেল ভার্ব। অনুরূপভাবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু হ্যাভ ভার্বের মধ্যে শিখেছো, কিন্তু যখন এর সাথে টু আসবে তখন এটা হয়ে যাবে সেমি মডেল ভার্ব। এইটা আচ্ছা। এখন আমরা এই যে বি ভার্ব, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু, মডেল ভার্ব এবং সেমি মডেল ভার্ব এগুলো নিয়ে আলোচনা করব। এই বি ভার্বের নিয়ম এবং ভার্ব টু হ্যাভের নিয়ম এখন আমি আলোচনা করব। আচ্ছা, এখন তোমাকে দেখো যদি মডেল ভার্ব থাকে, তো মডেল ভার্বের পরে আমি সংক্ষেপে একটু বলি যে মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই মডেল ভার্বগুলোর পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা খেয়াল রাখবে, মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু যদি এরপরে বি আসে তাহলে দুইটা নিয়ম, যে এটা হইতে পারে কন্টিনিউয়াস টেন্সে হইতে পারে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হতে পারে। কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হবে? যখন প্যাসিভ ভয়েস হবে। আমরা একটা একটা করে আগে দেখি। যেমন এইখানে দেখো, ইউ মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ মোহাম্মদ হাজি মোহাম্মদ মহসিন। তুমি হাজি মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকতে পারো। এইখানে যে ভার্বটা আছে হ্যাভ, এইটা নিয়মটা কি, ভার্ব টু হ্যাভ। অর্থাৎ যেখানে এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবে, চোখ বন্ধ করে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর কোনো কথা নেই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে, এরপরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এইখানে যেমন দেখো আছে কি,
যে ইউ মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন, তাহলে এখানে হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেহেতু হ্যাভ আছে ভার্ব টু হ্যাভ, তাহলে হার্ড হিয়ারের পাস্ট। জি বলো। স্যার, হেয়ার্ড হবে। জি, HEARD, হার্ড। উচ্চারণটা হবে হার্ড, অনেকে কিন্তু হিয়ার্ড বলতে পারে, কিন্তু উচ্চারণটা হবে হার্ড। ইট ক্যান ইজিলি বি ডু উইদিন সেকেন্ডস। আমি গত ক্লাসে যেটা করছিলাম ওটা রিভিউ, যে এখানে বি আছে। তাহলে ক্যান বি মডেল অক্সিলারি ভার্ব, আমি কয়েকটা ভার্ব দিয়েছিলাম, এইটা মনে রাখবে যে ক্যান, কুড, শুড, মাইট, এই কয়টা মডেল অক্সিলারি ভার্বের সাথে যদি বি থাকে সাধারণত ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিছু ক্ষেত্রে হইতে পারে যে আইনজি যুক্ত হতে পারে, সেটা হলো ভিন্ন কথা পরে। তবে পরীক্ষায় যেভাবে আসে, আমি ভার্বগুলোর নাম আবারও বলছি, যদি তুমি এইরকম ভার্ব পাও, ক্যান বি, একদম মাথায় গেঁথে নাও, ক্যান বি সবচাইতে বেশি আসে ক্যান বি দিয়ে। মাস্ট বি, এরপরে মাস্ট বি দিয়ে আসতে পারে পরীক্ষায়। আর একটা আসতে পারে কুড বি, এগুলো সম্ভাবনা কম, এই জন্য আমি শেষে দিচ্ছি COULD, না COULD, কুড বি। আর ক্যান বি, মাস্ট বি, কুড বি, শুড বি, শুড বি, মাইট বি থাকতে পারে, এর সম্ভাবনা আরও কম, মাইট বি। মানে ক্যান বি দিয়ে বেশি আসে, মাস্ট বি দিয়ে আসতে পারে, এরপরে শুড বিটা আসতে পারে। আচ্ছা, শুড বিটা তোমার এই 3 নম্বরে থাকবে এইরূপ। এইটা একটা তোমরা নোট দিয়ে রাখবে, যে এইটা অবশ্যই অবশ্যই মনে রাখবে, এর পরে হবে V3। এরকম পরীক্ষা আসে, ব্যতিক্রম খুবই নগণ্য, আমি দেখিয়ে দিব, সাধারণত ব্যতিক্রমটা আসে না। এইটা এইটা একদম তোমরা খাতায় নোট করে রাখো যে এর পরে V3 হয়। এই কয়টা জিনিস আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখা চাই। এই কয়টা শব্দের পরে হলো V3। ঠিক আছে, এখন দেখো তাহলে ইট ক্যান ইজিলি বি ডু উইদিন সেকেন্ডস, এটা তো সেকেন্ডের মধ্যে করা যেতে পারে। তাহলে এইখানে ক্যান আছে আর এখানে বি আছে, যদিও মাঝখানে একটা ইজিলি আসছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু ক্যান আর বি আসছে, তাহলে ক্যান বি থাকলে কি হবে, ক্যান বি, মাস্ট বি, শুড বি, মাইট বি, এগুলো থাকলে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমরা করে দিই, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে কি হবে, ইট ক্যান ইজিলি বি ডান। ইউ মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার, এই যে মাস্ট, এটা হলো মডেল অক্সিলারি ভার্বের মধ্যে তোমার এসেছে। আমি তোমাদেরকে বলেছি পিওর মডেল অক্সিলারি ভার্ব কোন পর্যন্ত, এই যে মাস্ট পর্যন্ত, এখান থেকে মাস্ট পর্যন্ত, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যদি বি না থাকে। তাহলে মডেল অক্সিলারি ভার্বের দুইটা নিয়ম আমি বলতেছি, একটা যে মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, আর বি না থাকলে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ইউ মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার, এখানে যে আইএনজি যুক্ত আছে, এই আইএনজি যুক্তটা হবে না, কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের বেস ফর্ম বলতে কি, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত হবে না বা অন্য কোনো কিচ্ছু যুক্ত হবে না, বেস ফর্মটা। তাহলে ইউ মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভিয়ার, এইখানে আনসারটা হবে জাস্ট ফলো, অন্য কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে FOLL, ওটা ফলো। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম যে মডেল অক্সিলারি ভার্বের দুইটা নিয়ম, যে এর সাথে বি আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, আর বি যদি না থাকে তাহলে আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে S/S বা অন্য কিছু আমরা করব না। এরপর আসি ভার্ব টু ডু। এখন কি তোমাদের আগেই শিখে নিতে হবে, আমি লিস্ট দিয়েছি ভার্ব টু ডু কোনগুলো। ভার্ব টু ডু যেগুলো ডু, ডাজ, ডিড, এই তিনটা হলো ভার্ব টু ডু। ভার্ব টু ডুর নিয়ম কি, ভার্ব টু ডুর নিয়ম একটাই, যে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্ব টু ডু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, আর ভার্ব টু হ্যাভের নিয়ম কি, ভার্ব টু হ্যাভের পরে V3 হবে।
ভার্ব টু হ্যাভ কোনগুলো? এই যে আগেই দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো হলো ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর ভার্ব টু ডু, ডু ডাজ ডিড, এরপরে হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে আমি এখানে দেখিয়ে দিছি, এই যে এই দুইটা দুইটা নিয়মকে তাহলে আমি যদি একটু কালার করে দিই তাহলে মনে রাখতে সুবিধা হবে, যেহেতু এটা নিয়ম। কি, ভার্ব টু ডু এরপরে হলো কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব টু হ্যাভ এরপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব টু হ্যাভ হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এখানে আছে দেখো শি ডিড নট, তাহলে কি এটা ভার্ব টু ডুর মধ্যে পড়েছে। এখানে দেওয়া আছে রিটার্ন, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, কিন্তু আমাদের করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা ওইটাই করব, আর যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে ওইটার প্রেজেন্ট ফর্ম করে দিব। তাহলে এখানে আনসারটা হবে রিটার্ন, RETURN, রিটার্ন। আই হ্যাভ মাই রিভেঞ্জ লাস্ট নাইট। এইখানে দেখো ব্র্যাকেটের আগে কি আছে, হ্যাভ, এটা হলো ভার্ব টু হ্যাভ। তাহলে ভার্ব টু হ্যাভ হলে কি করতে হয়, ভার্ব টু হ্যাভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তাহলে এইখানে হ্যাভ আছে, এখন যে ব্র্যাকেটের ভিতরে যে হ্যাভ আছে এই হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখন এই হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড, তাহলে এখানে লিখতে হবে আমাদেরকে হ্যাড, HAD, হ্যাড। হ্যাড ইউ টেল মি বিফোর আই উড হ্যাভ কাম, তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি আসতাম। আচ্ছা এইখানে দেখো হ্যাড আছে, তা আমি হ্যাডের কি নিয়ম বলেছি, হ্যাডের নিয়ম বলেছি যে এটা হলো ভার্ব টু হ্যাভ এর মধ্যে পড়েছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো ভার্ব টু হ্যাভ এর মধ্যে পড়লে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে যেহেতু এটা ভার্ব টু হ্যাভ এর মধ্যে পড়েছে, তাহলে এইটার পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা করব। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম করলে হবে টোল্ড। এইখানে কি আছে, এইখানেও কিন্তু ভার্ব টু হ্যাভ আছে, এই যে হ্যাভ, ভার্ব টু হ্যাভ থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এখানে আছে বি, এইটা কিন্তু অনেক পরীক্ষা আসে, তোমার BCS বলো, প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা বলো, এটা অনেক আসে। এই বাক্যটাও আসে, এই বাক্যটা তো অনেক অনেক আসে এই ধরনের। তাহলে হ্যাভ ইউ এবার বি টু কক্সেস বাজার, তাহলে এই বি ভার্বের আমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তাহলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। এখন আমরা আসবো প্রিপোজিশনের নিয়মে। প্রিপোজিশনের নিয়মের ব্যাপারে আমরা তিনটা নিয়ম এখানে খেয়াল রাখবো প্রিপোজিশনের বেলায়। গত দিনও যদি আমরা বলেছি, আরেকবার আমি একটু রিপিট করতেছি। এই যে এই তিনটা রুল, এই তিনটা রুল কি, একটা হলো যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কোনো চিন্তা করার দরকার নাই। দ্বিতীয় হলো অন্যান্য প্রিপোজিশন, টু না, অফ, অন, ফর, বাই, এরম যদি অন্য যে কোনো প্রিপোজিশন আসে, বিশেষ করে অফ, অন, ফর, বাই, এই কয়টা প্রিপোজিশন বেশি আসে। তাহলে এই প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। প্রিপোজিশনের তিন নিয়ম। আচ্ছা, একটা হলো টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অন্য প্রিপোজিশন হলে এই ভার্বের সাথে আইনজি যুক্ত। এক্সেপশনাল, এই টু এর ব্যতিক্রম নিয়ম যেটা, সেটা হলো কি, যদি উইথ এ ভিউ টু থাকে, অর্থাৎ টুর সাথে যদি এই শব্দগুলো থাকে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, যদি এই কটা শব্দ থাকে টুর সাথে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে প্রিপোজিশনের তিন নিয়ম কি, যদি শুধু টু থাকে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অন্যান্য প্রিপোজিশন অফ, অন, ফর, বাই থাকলে এর সাথে ভার্ব আসলে আইএনজি যুক্ত। ব্যতিক্রম, যদি এই টু এর ব্যতিক্রম হলো উইথ এ বি টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, এরপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে তাহলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন আমি নিচে এক্সাম্পল দিছি, তোমরা একটু নিজেরা চেষ্টা করো এবং আমাকে জানাবে, আমি বলার সাথে সাথে তোমরা পারলে উত্তর দিবে। দেখো এক্সাম্পল, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ভেজিটেবল, সে মার্কেটে গেল কিছু সবজি কেনার জন্য। এখানে কিন্তু শুধু টু আছে, তাহলে টুর নিয়ম কি, ভার্বের
প্রেজেন্ট ফর্ম হয়। স্যার তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে এই যে বাই আছে, তাহলে বাইয়ের প্রেজেন্ট ফর্ম বাই হয়। তাহলে আমরা এখানে লিখবো বাই, BUY, বাই। হি ওয়েন্ট টু মার্কেট ফর বাই সাম ভেজিটেবলস। এখানে কি টু না অন্য প্রিপোজিশন আছে, তাহলে অন্য যে কোনো প্রিপোজিশন তাহলে কি করতে হবে, এই ভার্বের সাথে স্যার আইএনজি যুক্ত। আইএনজি যুক্ত করতে হবে। গুড। তাহলে এই যে বাই আছে এর সাথে আমরা আইএনজি যুক্ত করব। তোমরা সাথে সাথে পারলে জবাব দেওয়ার চেষ্টা করবে, সমস্যা নেই। আচ্ছা, হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টুর কি নিয়ম বলেছি বলো দেখি। স্যার আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, টু শুধু টু না থেকে যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে কি হবে, এই বাইয়ের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে BUYING, বাইং। গুড। এখন রুলস অফ ভার্ব টু বি। টু বি ভার্ব বলতে আমি তোমাদেরকে লিস্ট আগে দিয়ে দিয়েছি, লিস্টটা একবার দেখে নিবে। আর সে তাহলে ভার্ব টু বি কি, লিস্টে যে এখানে দেখে দিচ্ছি একবার দেখে নিতে পারো। ভার্ব টু বি, এই যে টু বি ভার্ব, টু টু বি ভার্ব, আচ্ছা বি ভার্ব নামেই থাক, সমস্যা নেই, ভার্ব টু বি। তাহলে এইগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে ভার্ব টু বির রুল যেটা আমরা এখন এখানে আলোচনা করব। ভার্ব টু বির নিয়ম হলো, রুল এখানে আমরা যেমন দুইটা দাঁড় করিয়েছি। একটা হলো টু বি ভার্ব এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যদি অ্যাক্টিভ ভয়েস হয়। কিভাবে বুঝবো অ্যাক্টিভ ভয়েস? সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক। এই ব্যাকেটের কাজটা যদি আমাদের এই সাবজেক্ট করে, এই যেমন এখানে আছে ইম্পোর্ট, এই কাজটা যদি সাবজেক্ট করে তাহলে অ্যাক্টিভ ভয়েস। দ্বিতীয় হলো কি, টু বি ভার্ব প্লাস V3 প্যাসিভ ভয়েস। কখন প্যাসিভ ভয়েস? সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে, অর্থাৎ নিষ্ক্রিয় থাকবে। সাবজেক্ট ডাজ নট ডু দি ওয়ার্ক, সাবজেক্ট এই ক্ষেত্রে কাজ করবে না। তো সাবজেক্ট যদি কাজ না করে তাহলে এটা হলো প্যাসিভ ভয়েস। সেই ক্ষেত্রে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে করতে হবে। এখন আমরা এক্সাম্পল দেখি। COVID-19 ভ্যাকসিন ইজ ইম্পোর্ট ফ্রম জাপান। COVID-19 ভ্যাকসিনগুলো জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা করা হবে, যেটা হোক, এরকম যদি থাকে তাহলে এখন তোমরা এখানে খেয়াল করো, COVID-19 এই যে ইম্পোর্ট করার কাম, এটা কি কাজটা কি ভ্যাকসিন করতে পারে, রপ্তানি করার কাজ? না, এটা ব্যক্তি করবে, অর্থাৎ মানুষ ইম্পোর্ট করে, তাহলে COVID-19 করে না, তাহলে এইটা এখানে অ্যাক্টিভ না, সে কাজটা করতেছে না। তাহলে এইখানে হবে কি, এটা প্যাসিভ ভয়েস, এটা মনে করতে হবে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, এই ভার্বটার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব। তাহলে কি হবে, ইম্পোর্টেড, এইটা হবে। আচ্ছা, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট COVID-19 ভ্যাকসিন ফ্রম জাপান। গভর্নমেন্ট জাপান থেকে COVID-19 রপ্তানি করতেছেন। তাহলে এই কাজটা কিন্তু রপ্তানির কাজটা গভর্নমেন্ট করতেছে। তাহলে সাবজেক্ট যদি কাজ করে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বি ভার্বের আমাদের প্রথম রুল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, V1 প্লাস আইএনজি যদি সাবজেক্ট কাজ করে। তাহলে এইখানে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে আনসারটা হবে ইম্পোর্টিং, ইম্পোর্টিং। থার্ড যে রুলটা, দ্য ইনফরমেশন ইজ কালেক্ট ফ্রম এ ফেথফুল সোর্স। ইনফরমেশনটা বিশ্বস্ত একটা উৎস থেকে সংগ্রহ করা হয়েছে, তথ্যটা। তাহলে এই সংগ্রহ করার যে কাজ, এই কাজটা কি তথ্য নিজে করতে পারে? না, অন্য কেউ করে। তথ্য সংগ্রহের কাজ ব্যক্তি করে, তথ্য নিজে করে না, সংগ্রহের কাজটা অন্য কেউ করে। তাহলে যেহেতু অন্য কেউ করে তাহলে এইটা হলো প্যাসিভ ভয়েস। তথ্য সংগ্রহের কাজ ইনফরমেশন নিজে করতেছে না, যেহেতু নিজে করতেছে না তাহলে এটার প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমাদের 2 নম্বর রুলে পড়েছে। তাহলে এখানে আছে কালেক্ট, তাহলে আনসারটা হবে কালেক্টেড।
আরো কিছু আলোচনা, তাহলে এখান থেকে আমাদের যাতে বিষয়টা একটু ক্লিয়ার হয়। দেখো, ইউ শুড বি সলভ দ্য প্রবলেম। তোমরাই এখন এখানে বলো যে এখানে শুড বি আছে, যদিও বি ভার্ব আছে। এখন এইখানে কি মডেল অক্সিলারির সাথে বি আছে। এখন কথা হলো আমরা দেখব সাবজেক্ট কাজ করে না করে না, এইটা আমাদের দেখার বিষয়। তাহলে আমরা আনসার করতে আমাদের জন্য আর কোনো সমস্যা থাকবে না। ইউ শুড বি সলভ দ্য প্রবলেম, তোমার প্রবলেমটা সলভ করা উচিত। তাহলে তোমার প্রবলেমটা সলভ করা উচিত হবে, তুমি প্রবলেমটা সলভ করতে থাকবে, এটা হলো তোমার জন্য উচিত। তাহলে সলভ করার কাজ এই সাবজেক্ট করতেছে কি না, সলভ তুমি করবে। তাহলে সলভ করার কাজ তুমি করতেছো, সাবজেক্ট করতেছে, যেহেতু সাবজেক্ট নিজে এটার কাজটা করতেছে, তাহলে এই ভার্বের সাথে হবে আইএনজি যুক্ত। সলভিং দ্য প্রবলেম শুড ইজিলি বি সলভ, প্রবলেমটা সহজেই সলভ করা উচিত হবে। তাহলে প্রবলেমটা সলভ করার কাজটা কে করবে, কোনো ব্যক্তি করবে। নিশ্চয়ই প্রবলেম নিজে নিজেকে সলভ করবে না, তাহলে যে কোনো ব্যক্তি করবে, এখানে ব্যক্তি অবজেক্ট নেই, সাবজেক্ট নেই। তাহলে আমি তোমাদের একটি টেকনিক বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখবে সাবজেক্ট ব্যক্তি হবে না, বস্তু হবে বা অন্য কোনো জিনিস হবে। 100% ক্ষেত্রে এই কথাটা সত্য এমন না, তবে পরীক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম 90% ক্ষেত্রে কথাটা সত্য হবে। তাহলে এখানে হবে সলভড। দে উইল বি কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের বাড়ির কাজ কমপ্লিট করতে থাকবে, তারা তাদের বাড়ির কাজ কমপ্লিট করতে থাকবে। তাহলে এই কাজটা সাবজেক্ট করতেছে কি না, তারা করবে। কমপ্লিট কে করবে, তারা করবে। আমরা যখন কে দ্বারা উত্তর দিব, আর যদি উত্তরটা হয় যে এই ব্যক্তি, কে কমপ্লিট করবে, তাহারা। উত্তরটা যদি এই ব্যক্তি হয় তাহলে মনে করবে অ্যাক্টিভ ভয়েস, তাহলে আইনজি যুক্ত করতে হবে। তাহলে বির পরে অ্যাক্টিভ ভয়েস হলে আইনজি যুক্ত করতে হবে, প্যাসিভ ভয়েস হলে আমাদেরকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে কমপ্লিট আছে, এখানে হলো কি এরা কাজ করতেছে, যদি সে নিজে কাজ করে তাহলে আইএনজি, তাহলে কমপ্লিটিং, কমপ্লিটিং। এডুকেশনাল ম্যাটেরিয়ালস মাস্ট বি ডিস্ট্রিবিউট অ্যামাং দ্য স্টুডেন্টস, শিক্ষা উপকরণ সমূহ ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করতে হবে। তাহলে এইটা দেখো, কে বিতরণ করবে, আছে এখানে উল্লেখ নাই, সে শুরুতে নেই। শিক্ষা উপকরণ বিতরণ করতে হবে, কিন্তু কে বিতরণ করবে নেই, তাহলে প্যাসিভ ভয়েস। যে কাজটা করবে সে এখানে নেই, তাহলে প্যাসিভ ভয়েস, নিষ্ক্রিয়। তাহলে এইখানে আমাদেরকে করতে হবে কি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ এইটার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, এর সাথে ইডি যুক্ত করতে হবে, ডি যুক্ত করতে হবে, ডিস্ট্রিবিউটেড। ইয়োর নেম হ্যাজ টু বি এনলিস্ট, তোমার নামটা তালিকাভুক্ত করতে হবে। এইখানে তালিকাভুক্ত কে করবে, সে আছে নাই, যদি না থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েস, তাহলে আমাকে প্যাসিভ ভয়েসের নিয়মে করতে হবে। তাহলে টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে ইন হ্যাজ টু বি ইনলিস্ট আছে, তাহলে এইটার আনসার হবে ইনলিস্টেড, ইনলিস্টেড। তো এখন আমি যে আলোচনাটা দ্বিতীয়বার করলাম, আশা করি তোমাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি তোমাদের বলি, তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলো তোমাকে মনে রাখতে হবে। ডু ডাজ ডিড এরপরে কি করতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই কথাটা মনে রাখবে। প্রিপোজিশনের 3 নিয়ম, প্রিপোজিশনের কয়টা নিয়ম, 3 নিয়ম। একটা হলো যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর টু ছাড়া অন্য প্রিপোজিশন হলে আইনজি যুক্ত করতে হবে, এবং অন্য প্রিপোজিশনগুলো কি সীমিত সংখ্যক, সেটা বলে দিছি কি অফ, অন, ফর, বাই, এগুলো বেশি আসে। এবং
ব্যতিক্রম হলো উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইজ টু, এডিক্টেড টু, এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। তো আশা করি তোমরা তথ্যগুলো বুঝে নিয়েছো। এখন আমরা গত দিনে তোমাদের একটা কাজ করতে বলেছিলাম, সেটা একটু দেখব।